সবচাইতে জুনিয়রটাকে বানিয়ে দিল চিফ জাস্টিস। এরপর অপমানিত হয়ে একজন বিদেশে চলে গেলেন লম্বা ছুটি নিয়ে, আরেকজন বললেন যে আমি পদত্যাগ করলাম, উনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। কত বড় ইনসাল্টিং একটা কথা। সিনিয়র হইলেই যোগ্য, না হলে ওনাকে রাখছেন কী জন্য? ওনাকে তো বহু আগে বাতিল করে দেওয়া উচিত ছিল না? একজন অযোগ্য ব্যক্তির হাতে দেশের বিচারের ভার দিয়ে রাখছেন আপনি। আমি কিসের এত গোড়ার ডিমের মেধাবী যে ওনাকে ডিঙিয়ে আমাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যেতে হবে? কারণ আমি পলিটিক্যাল দলের দালালি করে, উনি করেন না। সিম্পল ব্যাপার। সব কিছু যে আইন দিয়ে হতে হবে তাও না। প্র্যাকটিসের জায়গায় যদি আপনি এমন জায়গায় নর্মসগুলো যদি তৈরি করে তুলতে পারেন, সেগুলোও অনেক সময় লয়ের চাইতে অনেক বেশি ডিটারেন্ট হিসেবে কাজ করে। নেপালের প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে বেতন পান, সেটা আমাদের মাহবুব ভাইরা বিশ্ববিদ্যালয়ের সেই বেতন পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ওই বেতনের স্ট্রাকচারটা থাকতো, আইইউবিতে গিয়ে উনি ক্লাস দিতেন না। বিচারক হইলে তো এই সিচুয়েশনের মধ্যে পড়বেন। এবার আসেন এলিভেশনের প্রশ্ন। এখানে সবচেয়ে বড় নাটক। বলা হয় যে অ্যাপিলেট ডিভিশনের অ্যাপয়েন্টমেন্টটা তো দিজ আর অল ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট, ফলে কে জুনিয়র কোথায় কাকে কী নিচ্ছি, সিনিয়র হইলেই যে সে যোগ্য হবে। কত বড় ইনসাল্টিং একটা কথা। সিনিয়র হইলেই যোগ্য, না হলে ওনাকে রাখছেন কী জন্য? ওনাকে তো বহু আগে বাতিল করে দেওয়া উচিত ছিল না? একজন অযোগ্য ব্যক্তির হাতে দেশের বিচারের ভার দিয়ে রাখছেন আপনি। তাহলে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি, যদি কলেজিয়ামের কথা বলছিলেন, যে প্রধান বিচারপতি কলেজিয়ামের কথা বলেছেন, ইন্ডিয়ান জুরিসডিকশনের উদাহরণটা আমি পরে আসছি। তাহলে একজন যিনি ধরেন মাহবুব ভাই বিচারক হিসেবে সেই অপমানিত অসম্মানজনক একটি ব্যবস্থা, অতিরিক্ত বিচারক হিসেবে ঢুকে ওনার পেশায় সচেতনভাবে কাজ করে উনি সিনিয়রিটি অর্জন করলেন। আমি ওনার চাইতে 10 বছরের জুনিয়র। আমাকে হঠাৎ করে মনে হলো আমার মতো মেধা মাঠে ঘাটে আর পাওয়া যাচ্ছে না, ওনাকে ডিঙিয়ে আমাকে বানিয়ে দিল, আমাকে এলিভেশন করে দিল অ্যাপিলেট ডিভিশন। ওনার সেলফ রেসপেক্ট, ওনার জাজ হিসেবে তখন যে সম্মান মর্যাদার ব্যাপার, সেটা কি থাকে? আমি কিসের এত গোড়ার ডিমের মেধাবী যে ওনাকে ডিঙিয়ে আমাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যেতে হবে? কারণ আমি পলিটিক্যাল দলের দালালি করে, উনি করেন না। সিম্পল ব্যাপার। আমাকে এই জন্য সিলেক্ট করা হচ্ছে, ওনাকে এই জন্য বাদ দেওয়া হচ্ছে। তাহলে এলিভেশনের ক্ষেত্রে ইন্ডিয়াতে কী হয়? ইন্ডিয়াতে আগামী 60 বছর পরে হাইকোর্ট ডিভিশন থেকে কে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেটা কিন্তু ওরা এখনই বলে দিতে পারবে। ওয়াই? সিনিয়রিটি ব্রিজ করার কোনো সুযোগ ওনারা রাখেন নাই। যোগ্য হলে তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠান, তাকে বাতিল করে দেন, তাকে ওয়ার্নিং দেন যে আপনি যদি নিজের যোগ্যতাটাকে, আপনার সেই মানটাকে যদি ঠিক করে না আসেন, তাহলে আপনাকে রাখবো না, 6 মাস দেখবো, তারপরে ছাঁটাই করব। কারণ এটা তো বিচারের প্রশ্ন। আমি তো এখানে কাউকে, অযোগ্য লোকদের পুনর্বাসন কেন্দ্র না জুডিশিয়ারি। এখন তো পলিটিক্যাল লোকজন, মামলা নাই, কিছু নাই, ঘুরে বেচারা করবেটা কি? অন্তত বিচারক হইলেও বানাই দাও। দ্যাট ওয়াজ দ্য সিনারিও ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। অসংখ্য যোগ্য লোক যাদের 3টা মামলা করতেও আমরা কোনোদিন দেখি নাই, তারা সব বিচারক হয়ে বসে আছেন। আমাকে দিয়ে মামলা করাতেন এরকম অনেক লোক বিচারক হয়ে বসে আছেন। তাদেরকে গিয়ে মাইলট করছি, তারা নিজেরা ড্রাফটিং করতে পারতেন না, আমাকে দিয়ে করাতেন। দিস ইজ দ্য সিচুয়েশন। অনেকেই আবার গিয়ে ওখানে ভালো করেছেন, এরকমও অনেকেই আছেন, সেগুলো এক্সেপশনাল কেস। কিন্তু আপনি নিয়োগ দেওয়ার সময় শুরুতেই তাহলে দেখে শুনে বুঝে নিয়োগ দিতে হবে, যাতে পরবর্তী তার বিচারক জীবনে যেন তাকে অপমান করতে না হয়। তার সিনিয়রিটি পাওয়ার পরে সেই সিনিয়র অনুযায়ী এলিভেশনটা হবে, কোনো ডিঙানোর কিছু থাকবে না। তাহলে কিন্তু আপনি জুডিশিয়াল যে এক্সিকিউটিভের যে ইন্টারফেয়ারেন্স জুডিশিয়ারিতে এবং পলিটিক্যাল গুন্সদের যে ইন্টারফেয়ারেন্স, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে। তারপরে দেখেন এবার অ্যাপিলেট ডিভিশনের মজা। সবচাইতে জুনিয়রটাকে বানিয়ে দিল চিফ জাস্টিস। এরপর অপমানিত হয়ে একজন বিদেশে চলে গেলেন লম্বা ছুটি নিয়ে, আরেকজন বললেন যে আমি পদত্যাগ করলাম, উনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। কেন মনে হলো যে এই সবচাইতে কনিষ্ঠ একজন ব্যক্তিকে আপনি চিফ জাস্টিস নিয়োগ দেবেন? বাকি যে 2 জনের কথা বলছে, ওনারা যে কোনো মানদণ্ডে, যে কোনো বিচারে ওনার চাইতে কোয়ালিটি অনেক ফার বেটার ছিলেন। আমি ওয়াহাব মিয়া এবং জাস্টিস ইমান আলীর কথা বলছি। তাহলে এই যে 2 জন ব্যক্তিকে আপনি অপমান করলেন, একজন গিয়ে ইংল্যান্ডে গিয়ে বসে থাকলেন রিটায়ারমেন্টের একদিন পর্যন্ত, আরেকজন রিজাইন করে চলে গেলেন। এই সিচুয়েশনটা আপনি যদি ওই সিনিয়রিটির ব্যাপারটা যদি থাকেন, আদারওয়াইজ যদি তার অযোগ্যতা কোনো ধরনের কোনো কিছু যদি ডেভেলপ না করে, তাহলে সিনিয়রিটি অনুযায়ী চিফ জাস্টিস নিয়োগ হবে। এই জায়গাটা তো আমাদের স্ট্রিক্ট করতে হবে এবং সেটা কনস্টিটিউশনেই রাখতে হবে।
এগুলো আমার প্রস্তাবনা, আপনারা ভেবে দেখতে পারেন। এরপরে এবার হচ্ছে এগুলো তো একটা বড় রকমের জায়গা, তো আমি কভার করলাম যেগুলো হচ্ছে একদম প্র্যাকটিসে আমরা দেখতে দেখতে আপনারা নিজেরাও দেখছেন এগুলো, এই সমস্যাগুলো কিন্তু আছে যেগুলোকে অ্যাড্রেস করা হয়নি। চিফ জাস্টিসের ক্ষমতা নিয়ে প্রশ্ন কেউ কখনোই তোলে নাই, না আমরা তুলি, লয়াররা ভালো থাকার চেষ্টা করি, নাহলে তো অর্ডার পাবো না গেলে। তারপরে হচ্ছে বার তো আসলে গণ, বারের কোনো ভূমিকাই নেই, বার এগুলো নিয়ে যে বার্গেনিং করবে তাদের সে স্ট্রেংথটাই নেই, তারাও নিজেরা ভালো থেকে ব্যক্তিগতভাবে মামলা করে, কারণ অনেক টাকা খরচ করে ইলেকশন করতে হয়, এর চেয়ে ডাবল যদি তুলতে না পারে তাহলে তো তাদেরও ব্যবসাটা খুব একটা লাভজনক হয় না। ফলে এইসব কারণে বারও এইসব বিষয়ে সাইলেন্ট। বেঞ্চের সাথে যে বার্গেনিং করে তারা এইসব কোয়ালিটিগুলোকে এনশিওর করার জায়গায় যাবে, চিফ জাস্টিসের ক্ষমতা কিভাবে আসলে সব কিছু যে আইন দিয়ে হতে হবে তাও না, প্র্যাকটিসের জায়গায় যদি আপনি এমন জায়গায় নর্মসগুলো যদি তৈরি করে তুলতে পারেন, সেগুলোও অনেক সময় লয়ের চাইতে অনেক বেশি ডিটারেন্ট হিসেবে কাজ করে, অনেক বেশি ফোর্স তাদের মধ্যে থাকে, কিন্তু সেটা আমাদের এখানে হয় না। এখন এর পরের অবস্থাটা আসে দেখেন, যে যেটা রচনা বলছিলেন যে বিচারকরা বিচার কার্য ছাড়া অন্য কোনো ধরনের কোনো সরকারি প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত হতে পারবে না। এটা হচ্ছে আরেকটা মূলা, রিটায়ারমেন্টের পরের মূলা। আপনাকে জুডিশিয়াল অমুক কমিটিতে রাখা হবে, আইন কমিশনে নেওয়া হবে, এই মূলার কারণেও দেখা যায় যে অনেকেই আর ইয়ে করেন না, এই সঠিকভাবে বিচার করতে গিয়ে তারা কিন্তু বাধাগ্রস্ত হন। আপনাদের হয়তো খেয়াল থাকবে, আমরা কয়েকজন, আজকে অনিক ভাই আসে নাই, অনিক আসলে ভালো হতো, অনিক ভাই আর আমি এবং আরও দুজন মিলে আমরা মোবাইলের সিম রেজিস্ট্রেশনের এগেনস্টে মামলা করেছিলাম, আপনাদের হয়তো খেয়াল থাকবে। সিম রেজিস্ট্রেশনের মামলাটাতে আমরা হিয়ারিং টেয়ারিং করার পরে আমরা অলমোস্ট কনফার্ম ছিলাম যে আমরা মামলাটা জিতে যাব। শেষ পর্যন্ত অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়ার মোলা দিল ওনাকে, যে চাচা আর কতদিন হাইকোর্টে থাকবেন, আপনাকে তো অ্যাপিলেট ডিভিশনে নিতে হবে। দেন উনি জাজমেন্ট দিলেন হচ্ছে শক্ত একটা পাসওয়ার্ড দিতে হবে যাতে এই আইডিগুলো যাতে কেউ চুরি করতে না পারে। দ্যাট ওয়াজ দ্য এসেন্স অফ দ্য জাজমেন্ট। ও কিছুই বোঝেন নাই, আমরা কী নিয়ে আলাপ আলোচনা করছিলাম কিছুই বোঝেন, উনি বুঝছেন হচ্ছে ওনাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হবে। সেইখানেও বেমানি হয়েছে, নেন নাই ওনাকে, উনি জাজমেন্টও দিচ্ছেন, জাজমেন্টও ঠিক মতো দেন নাই, আমি নাম বললাম না সৌজন্যতার খাতিরে, জাজমেন্টও যেমন দেন নাই, কিন্তু ওই মূলা যেটা দিছিল ওই মূলার কারণে মূলাটাও কিন্তু দেন নাই। রিটায়ারমেন্টের পরের মূলাটা ছোটানোটাও খুব জরুরি। এই মূলাটা ছুটবে কখন জানেন? এদের লাইফ আসলে আমাদের বিচারক, এখানে একজন বিচারক আছেন, আমি বলাটা উচিত হচ্ছে না, উনি হয়তো পকেটে পিস্তল থাকলে এখন, এনিওয়ে, তো বিচারকদের লাইফটা আসলে এতটাই কষ্টের, আমি মকারি করছি মনে হচ্ছে, কিন্তু আমি আসলে মকারি করছি না, আমি চাই হচ্ছে এই ব্যবস্থাটা অনেক বেশি উন্নত হোক, ওনাদের সম্মানটা, ডিউ রেসপেক্টটা যাতে আমরা দিতে পারি, ওনারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন। কিন্তু যে সমস্যাটা হচ্ছে, ওই পুরো ক্রিপল হয়ে যান, কিন্তু ওনারা এই পুরো এন্টায়ার লাইফটা বসে বসে শুধু কলম পেশা মাথার কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে পুরো ফিজিক্যালি ক্রিপল। রিটায়ারমেন্টের সময় ওনাদের আশেপাশে কিন্তু আর কেউ থাকে না। রিটায়ারমেন্টের পরের ব্যবস্থাটা কী আছে আমাদের বিচারকদের জন্য? সম্মানজনক কোনো ব্যবস্থা আছে? উনি ধরেন আপনিও যাচ্ছেন একটা হসপিটালে ডাক্তার দেখাতে, উনিও যাচ্ছেন, আমার সাথে আমার ফ্যামিলির লোকজন থাকছে, ওনার সাথে কিন্তু কেউ নাই বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের সোশ্যাল সার্ভিস থেকে কী দেওয়া যায় আসলে ওনাদের জন্য, রিটায়ারমেন্টের পরে বেনিফিটটা আরও কী দেওয়া যায়, সেগুলো যদি এনশিওর করতে পারেন, রিটায়ারমেন্টের পর ওই মূলাটা কিন্তু অটোমেটিক্যালি সরে যাবে, এটা থাকবে না, দরকার হবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের মতো এরকম একটা ছোট্ট দেশে রেমুনারেশন চিন্তা করেন বিচারকদের, ওনারা যে বেতন পান এটা চরম অসম্মানজনক। নেপালের প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে বেতন পান সেটা আমাদের মাহবুব ভাইরা বিশ্ববিদ্যালয়ের সেই বেতন পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ওই বেতনের স্ট্রাকচারটা থাকতো, আইইউবিতে গিয়ে উনি ক্লাস দিতেন না। মাফ করে দিন মাহবুব ভাই, মাফ করে দিন। এই অসম্মানটা দেখেন আমরা জেনে শুনে করতেছি ওনাদেরকে। হি ইজ সাচ এ ক্যাপেবল
আপনাদের শিক্ষকরা such a capable teachers in this university, but we are not showing due respect to them. নেপালের মতো একটা দেশ, ল্যান্ডলক একটা কান্ট্রি, যার পোর্ট নাই, কিছু নাই, উৎপাদন নাই, ট্যুরিজম ছাড়া কিছু নাই, সেই দেশে বিচারকদের, শিক্ষকদের যে সম্মানী সেটা আমাদের চাইতে অনেক অনেক বেশি। ফরগেট অ্যাবাউট পাকিস্তান, ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড অল আদার কান্ট্রিজ। আমি ইচ্ছাকৃতভাবেই নেপালকে টার্গেট করছি, যে সব প্যারামিটারেই আমাদের চাইতে ছোট। এই জিনিসগুলো নিয়ে ভাবেন, ওনাদের মর্যাদা না দিলে, ওনাদের যদি সুস্থভাবে সম্মানজনকভাবে লাইফটা লিভ করার যদি সুযোগ না দেন, আমার পক্ষে এসে মকারি করা খুব সহজ, কারণ আমি তো ফ্রি বার্ড, আই ক্যান সে এনিথিং, আই ক্যান ডু এনিথিং, আমার কোথাও বাধা নাই। ওনারা তো হচ্ছে ওনাদের একটা কোডের মধ্যে লাইফ লিভ করতে হয়। আমি তাকে কোডের মধ্যে লাইফ লিভ করতেও বলবো, কিন্তু তাকে হচ্ছে মানে চোখ এদিক ওদিক করার সবসময় যেন খোলা থাকে। ওখানে কে আছে, প্রেস কাউন্সিলের ওখানে চেয়ারম্যান কি আমারে নেবে, এইখানে কি আমাকে নেবে, কিভাবে কি করা যায়, কার সাথে লবিং করবো, এইসব করতে গেলে উনি ইন্ডিপেন্ডেন্স থাকবে কোত্থেকে ওনার। এবার অ্যাপয়েন্টমেন্টের জায়গায় কলেজিয়াম নিয়ে একটু বলছিলেন, যে যেটা রাশনা বলছিলেন যে ইন্ডিয়াতে 1993-তে এই ইউনিক সিস্টেমটা ওনারা চালু করেছেন, যে চিফ জাস্টিস অ্যান্ড 5 সিনিয়র জাজেস ওনারা কলেজিয়াম বেসিসে ওনারা হচ্ছে সাজেস্ট করেন যে বিচারক কীভাবে নিয়োগ হবে না হবে। কনস্টিটিউশনে কিন্তু এই জিনিসগুলো নাই। আর্টিকেল 217 to 124 এগুলো হচ্ছে হাইকোর্ট জাজেস এবং অ্যাপিলেট ডিভিশন জাজেসের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়ে নির্দেশ করে। এই যে কলেজিয়াম সিস্টেমটা ওনারা চালু করলেন, এটা কনস্টিটিউশনে কিন্তু ওইভাবে বলা কিছু নেই। বরঞ্চ অনেক ক্ষেত্রে ওই আলোচনাটা আছে, যেটা আমি কোয়েশ্চেন তুললাম এখানে, যে আমাদের চিফ জাস্টিসের ক্ষমতা এতটাই আরবিট্রারি যে তার কারণেও কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশনের জাজেসরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারেন না। এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসেরও একই অবস্থা। এবং কলেজিয়াম সিস্টেম নিয়ে অনেক মেম্বার অফ পার্লামেন্টরা, পলিটিশিয়ানরা কিন্তু ক্রিটিসিজম করছেন যে এটা অদ্ভুত ব্যাপার, জাজেসরা নিজেরা নিজেদেরকে নিয়োগ দেয়। I don't know whether মানে আমাদের পার্সপেক্টিভে এটা গুড অর ব্যাড। দেয়ার হ্যাজ টু বি সাম সর্ট অফ মেকানিজম, এই যে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিকভাবে কে কোন মতাদর্শের ব্যক্তি, তাকে নিরাপদ কিনা, সে গিয়ে কথা শুনবে কিনা, সিনহার মতো আবার তেদরামি শুরু করবে কিনা, তাকে আবার দেশ ত্যাগ করানোর জন্য করতে হয় কিনা, এতগুলো চিন্তা ভাবনা করে তো আপনি জুডিশিয়ারি নিয়োগ দিচ্ছেন না। এইসব চিন্তা করে ওয়াসার এমডি নিয়োগ দিতে পারবেন, যাকে ধরেন 15-17 বছর বিকল্প নাই থিওরি দিয়ে মনে করেন আপনারা রেখে দিতে পারবেন। কিন্তু জুডিশিয়ারি তো সেরকম না। জুডিশিয়ারির ফাংশনটা আপনার, যেটা রাশনা বলছিলেন যে লাস্ট প্লেস, ভরসার জায়গায়, যেখানে হচ্ছে জনগণ গিয়ে সাধারণ মানুষ মনে করে যে না, আমি দুনিয়ার কোথাও আর কোনো কিছু না পেলে অন্তত বিচার ব্যবস্থায় গিয়ে আমার শেষ আশ্রয়স্থল, সেটাকে আপনার এইসব জঞ্জাল মুক্ত করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়াটা আমাদের জন্য জরুরি। এবং এইটা কথা বলা শুরু করা দরকার আপনাদের এন্ড থেকেই। আমরা তো প্র্যাকটিশনার, রাশনা আর আমি কালকে কোর্টে গিয়েই প্রধান বিচারপতি সহ সবার সামনে গিয়ে মাথা নুয়ে মাচ অবলাইজ মাই লর্ড, যা বলছেন সবই ঠিক। ঢাকা ইউনিভার্সিটিতে যা বলছে এগুলো কিছু একটা খেয়ে গেছিলাম, ফ্রুটিকা টুটিকা, উল্টা পাল্টা বলছে, মাফ করে দেন, সাফ করে দেন না। উই আর বাউন্ড টু ডু দ্যাট বিকজ উই আর ওথ বাউন্ড to follow the law whatever we have in this country. We are not supposed to be revolutionist in the country. আমরা তো কোর্টে গিয়ে রেভলিউশন করতে পারবো না। রেভলিউশন করার দায়ও আপনাদের, ক্ষমতাও আপনাদের হাতে। সো আমি ক্ষমতাটা আপনাদের হাতে যে চর্চা করতে পারেন সেই উস্কানিটা দিয়ে গেলাম। আর মাজদার হোসেন কেসের কথা বলছে, দেখেন আমাদের জুডিশিয়ারিও কি টেট না। মাজদার হোসেন কেসের যে কথা বলছে যে সেপারেট জুডিশিয়ারি থাকবে, এটা কোথায় আছে? ফান্ডামেন্টাল স্টেট পলিসির মধ্যে তো, প্রিন্সিপাল তো, স্টেট প্রিন্সিপাল তো। আর্টিকেল 8-এ বলছে যে ফান্ডামেন্টাল স্টেট প্রিন্সিপালগুলো নট এনফোর্সেবল থ্রু কোর্ট। তো এই মাজদার হোসেন মামলা এন্টারটেইন করলো কীভাবে? এই মামলায় তো শোনার এখতিয়ার ছিল না হাইকোর্টের। ফান্ডামেন্টাল স্টেট প্রিন্সিপাল না যে সেপারেট জুডিশিয়ারি থাকবে। নিজেদের জন্য যখন হয় তখন হচ্ছে এই ফান্ডামেন্টাল স্টেট প্রিন্সিপাল হইলেও সেটা কিন্তু এন্টারটেইন করে। আমি আপনি যদি কোনো প্রিন্সিপাল নিয়ে যাই, বলবো যে অ্যাপিলেট ডিভিশনের অনেকগুলো জাজমেন্ট আছে, এটা হাত দেওয়া যাবে না। কোটা নিয়ে হাত দিল কীভাবে? সরকার কোটা রাখবে কি রাখবে না, এটা তো হচ্ছে সরকারের ব্যাপার, এটা নীতির প্রশ্ন। হাইকোর্ট কীভাবে অর্ডার দিল? হাইকোর্ট জাজমেন্ট দিল কীভাবে? হাইকোর্টের হাত দেওয়ার কোনো এখতিয়ার ছিল না। এখন যদি বলেন মাজদার হোসেন মামলায় আপনারা সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে মজা করে বলবেন, আর কোটা নিয়ে বললেই যত দোষ, গণ্ডগোল তো আছেই।
আমাদের জুডিশিয়াল প্রেসিডেন্টসগুলো নিয়ে গত 15 বছরেরটাও যদি আলাপ করি, মাথা নষ্ট হয়ে যাবে। এক কোর্ট দিচ্ছে একরকম, আর কোর্ট দেখবেন একই বিষয় নিয়ে আরেক রকম। 13 রকমের হওয়ার পর অ্যাপিলেট ডিভিশন হচ্ছে আবার স্পেশাল 3 জনের একটা স্পেশাল বেঞ্চ করে দিয়ে জাজমেন্ট দিল, সেটা আবার আরেক রকম, কোনোটার সাথে কোনোটা মিল নেই। ওইটার এগেনস্টে গিয়ে অ্যাপিলেট ডিভিশন আবার স্পেশাল বেঞ্চ যেটা জাজমেন্ট দিল, সেই জাজমেন্টের এগেনস্টে গিয়ে আবার হচ্ছে ইভেন অর্পিত সম্পত্তি নিয়ে আমি যদি একটা কথা বলি, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করে জাজমেন্ট দেওয়ার পর সেটার এগেনস্টে আবার জাজমেন্ট দিয়েছে অ্যাপিলেট ডিভিশন। ওই অ্যাপিলেট ডিভিশনেরটা ধরে ধরে এখন আমরা কথা বলি। এত জগা খিচুড়ি, কোথাও কোনো রেশনাল মানে তৈরি করতে পারি না আমরা এভাবে। এইগুলো নিয়ে কথা বলা খুব জরুরি, কারণ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডটা সেট করবেন কীভাবে? স্ট্যান্ডার্ডটা সেট করবেন হচ্ছে আসলে জুডিশিয়াল স্ট্যান্ডার্ডটা সেট করার মাধ্যমেই, যে তারা কাদেরকে নিচ্ছেন, তাদের আসলে ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল কী ব্যাকগ্রাউন্ড সেটা আমার দেখার দরকার নেই, তাদের আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী, তাদের প্র্যাকটিসে যদি প্র্যাকটিস থেকে নেন তাহলে তাদের প্র্যাকটিসে আসলে পারফরমেন্সটা কীরকম ছিল, তাদের লিগ্যাল রিজনিং আন্ডারস্ট্যান্ডিংগুলো একটা থরো স্ক্রুটিনির মধ্য দিয়ে যাওয়াটা খুব জরুরি। আদারওয়াইজ হচ্ছে আমরা যতই ইন্ডিপেন্ডেন্স, কেতাবি তো অনেক কিছুই আছে ইন্ডিপেন্ডেন্সের কথায়, কেতাবি কথা দিয়ে আসলে আমরা পাবো না। ধন্যবাদ সবাই।